সংসার যদি রূপ নিছি তার মধ্যে একটু গান না গাইলে হয়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে উৎসবের রিভিউ দিব। উৎসব সিনেমাটা আমি দেখেছি 2 দিন আগে, কিন্তু এই গত 2 দিন উৎসবের যে প্রধান চরিত্র খাইস্টা জাহাঙ্গীর এবং শাকিব খান, খাইস্টা জাহাঙ্গীর বলতে জাহিদ হাসান এবং শাকিব খানের যে কন্ট্রোভার্সি চলছে, সেই কন্ট্রোভার্সির দরুন উৎসবের রিভিউটাই দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। ভাবছিলাম যে আমার চ্যানেলের দর্শকরা রিভিউটা শেষ অবধি দেখবে কিনা, বা রিভিউ দেওয়ার পরে তারা আমাকে কি বলবে। তো যাই হোক, সিনেমাটা যখন দেখেছি রিভিউটা খুব দ্রুতই দিয়ে দেই, কারণ যত দিন যাবে তত অনেক কিছু মিস হয়ে যাবে। গত 2 দিন আগে সন্ধে 7:45-এর শো দেখতে গিয়েছিলাম তার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরায়। প্রমাণ টিকিট তো টিকিটে গায়ে লেখা 650 টাকা। প্ল্যান করে গিয়েছিলাম 550 টাকার টিকিটে দেখবো। প্ল্যান আমাদের এই কারণে করতে হয় যে একটা সিনেমা 500-600 টাকা দিয়ে দেখবার মতো আর্থিক অবস্থার যে বিষয়টা, সেটা একটা বড় ব্যাপার। কারণ এই সিনেমাটা 600 টাকা দিয়ে তো দেখবো, 500 টাকা দিয়ে, কিন্তু যেতে আসতে আরো 500 টাকা, 1-1.5 হাজার টাকা খরচ হয়ে যায় একটা সিনেমা দেখতে। একটা সিনেমার পেছনে 1-1.5 হাজার টাকা খরচ করা মানে হচ্ছে গিয়ে সেই ব্যক্তির 50-60 হাজার টাকা মাসে আয় থাকা, বা তারও বেশি। কারণ তার সংসার, তার বাস, দৈনন্দিন কাজ, সংসারের অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যদের ডিমান্ডস সবকিছু ফুলফিল করার পরে তো সিনেমা নাকি। যাই হোক, 500-550 টাকার টিকিটে সিনেমা দেখতে গিয়ে 650 টাকার টিকিটে সিনেমাটা দেখছি। কারণ এই যে মাঝখানে একটা সেমি রিক্লাইনার সিট ওরা রাখছে, যেটার অনেক সুবিধা আছে দেখার, একটু বেশি হেলানো যায়, সামনে অনেক স্পেস থাকে, মাঝখানে সিট, সবকিছু মিলিয়ে গেলাম। কারণ আমার ধারণা ছিল সবাই যেভাবে বলছে যে নাটক নাটক লাগছে সিনেমাটা, একটু আরামদায়ক সিট হইলে নাটক নাটকই যদি হয় শেষ পর্যন্ত ঘুমায় যাব। এই কারণে একটা প্ল্যান নিয়ে গিয়েছিলাম যে সিনেমাটা দেখতে বলতে চাইলে ঘুমাবো, এসি থাকবে, চিল এসি, হ্যাঁ, এরকম একটা সেমি রিক্লাইনার সিট, ঘুমাইতে ভালো লাগবে। যাই হোক, টিকিট কেটে ঢুকলাম। ঢোকার পর থেকেই, প্রথম দৃশ্য থেকেই আমাকে হুক করে ফেলছে। কিভাবে হুক করে ফেলছে? প্রথম দৃশ্যে দেখলাম জাহিদ হাসান একটা বাসায় ঢুকছে, ডক্টরে জাজ, একজন ডক্টরের বাসায় ঢুকছে। সেই ডক্টরের চরিত্র মনে করেছে ইন্তেখাব দিনার। খুব বড় চরিত্র না, 2টা কি 3টে সিকোয়েন্স, শুরুর দিকে আর শেষের দিকে। ইন্তেখাব দিনারের একটা ডায়লগ আমাকে আটকাই দিল। আপনি ভেতরে ঢুকলেন কিভাবে? কেচি গেট লাগানো ছিল না? একটা বাসায় কেচি গেট লাগাইতে ভুলে গেছে বাসার কর্তা, এবং তিনি যখন বলেছেন, জাহিদ হাসান যখন বললেন যে কেচি গেটটা খোলা ছিল, আমি এই জন্য উপরে চলে আসছি, তখন সে এবার বলছে যে আপনার ভাবিকে এটা জানান না, আপনার ভাবি জানলে আমাকে অনেক বেশি কথা বলবে। এই যে যে একটা হুকিং সিকোয়েন্স আপনাকে হুক করে রাখার জন্য, যে বাস্তবে যেটা হয় জীবনে, প্রত্যেকের জীবনে যেটা হয়, প্রত্যেকের ঘরে ঘরে যেটা ঘটে, সেই ধরনের একটা দৃশ্য আপনি দেখেই কিন্তু আপনি সিনেমার সঙ্গে নিজেকে রিলেট করে। আরে এই বিষয়টা তো আমার বাসায়ও হয়। দরজাটা কোনো কারণে যদি বন্ধ রাখতে ভুল হয়ে যায়, হোম মিনিস্টার যেভাবে এটাকে নিয়ে একেবারে একটা পানিশমেন্ট দেয় কথা বলতে বলতে, সেই বিষয়টার ব্যাপারে কিন্তু সবারই সম্যক ধারণা আছে। একটু নড়ে চড়ে বসলাম, যাক, সিনেমাটার শুরুটা ভালোই লাগছে, খারাপ তো। আস্তে আস্তে যতই দেখছি ততই সিনেমার ভিতরে ঢুক। এই খাইস্টে জাহাঙ্গীর সিনেমার গল্পটা নিয়ে 2 লাইন বলে নেই। একটা এতিম ছেলের বেড়ে ওঠা এবং তার সম্পর্ক ছিন্ন হওয়া এবং একাকিত্ব, এবং সেই একাকিত্ব জীবনের কি ঘটে না ঘটে, এই সমস্ত বিষয় নিয়েই একটি গল্প। সেই এতিম ছেলেটি হচ্ছে খাইস্টা জাহাঙ্গীর। ছোটবেলায় তার বাবা মারা যায়, তারপরে মামার সংসারে বড় হয়, এবং আস্তে আস্তে তার যে জীবনের এক একটা ফেজে এক একটা পরিবর্তন ঘটে, সেই বিষয়গুলো এই পুরো গল্পে উঠে এসেছে, এবং এতটা রিয়েলিস্টিক ওয়েতে উঠে এসেছে, মনে হবে যে আপনার পাশের বাসার গল্প, অথবা আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ইস্যুজ। এটা বিস্তারিত গল্প আর তো বলতে পারবো না, স্পয়লার হয়ে যাবে। সিনেমায় খাইস্টা জাহাঙ্গীরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে সৌম্যজ্যোতি, বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশির ছেলে। ওকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি, একেবারে বাবু বয়স থেকেই চিনি। আজকে সে একটা পরিণত বড় যুবক। তার বিপরীতে অভিনয় করেছে সাদিয়া আয়মান। তাদের যে সংসারের খুঁটিনাটি বিষয়গুলো, সেই বিষয়গুলোটা দেখানো হয়েছে 90s-এরও আগে, এবং সেই সময়ের একেবারে কস্টিউম থেকে শুরু করে, ওই যে যেখানে, যখন আপনাদের মনে আছে কিনা, অনেকেরই মনে থাকবে, ভিডিও ক্যাসেট ভাড়া করে সিনেমা দেখা হতো যে সময়টা, সেই সময়টা একেবারে বলতে গেলে সেই কুচকুচ হোতার টাইম পিরিয়ড, শাহরুখ খানের, কাজল, সেই সময়ের জীবন ধারণ, জীবন ব্যবস্থা। এবং ওই যখনই স্ক্রিনে এই জিনিসটা দেখানো হচ্ছে, তখন আমি ওই টাইমের একটা ফিলে চলে গেছি, একেবারে ঠিক
ওই টাইমটা চলে গেছে। তারিক আনাম খান খাইস্টা জাহাঙ্গীরের মামাতো ভাই, এতিম অবস্থায় বাবা মাকে হারিয়ে যখন খাইস্টা জাহাঙ্গীর তারিক আনাম খানের বাড়িতে আসে, মামার বাড়িতে আসে, তখন তারিক আনাম খানের ছোটবেলায়, খাইস্টা জাহাঙ্গীরের ছোটবেলায় তাদের আর ইন্টিমেসি হয়। তার একটা ভিডিও ক্যাসেটের দোকান এস্টাবলিশ করে, সেই ক্যাসেটের দোকানে সাদিয়া আয়মানের যাতায়াত থাকে। এই শুরু হয় প্রেম। এরপরে একটা সময় গিয়ে দেখা যায় যে সাদিয়া আয়মানের সঙ্গে তার একটা দূরত্ব এবং বিরহ এবং বিচ্ছেদ। শেষ খাইস্টা জাহাঙ্গীরের জীবনে একাকিত্ব। এই একাকিত্বের মধ্যে ভর করে চারপাশের অনেক কিছু। চঞ্চল চৌধুরী, অপি করিম এবং আমাদের জয়া আহসান, এই তিনজন ভূত বেশে চলে আসে খাইস্টা জাহাঙ্গীরের জীবনে। এবং খাইস্টা জাহাঙ্গীর সারা জীবন যা করেছে, সে ভেবেছে আমি ঠিক। সে যে কৃপণতা করত, সে কি ধরনের কৃপণতা করত সেটার যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, সে সাপোজ মাদ্রাসায় বা এতিমখানার জন্য কেউ একজন তাদের বাচ্চাদের খাবারের জন্য চাঁদা চেতে এসে, সে তাদের চাঁদা তো দেবেই না, উল্টা বলবে যে এটা কি আমার দায়িত্ব না, আমি কি করবো। এই ধরনের আচরণ এলাকায় তার আচরণের কারণে এলাকার মানুষজন তার উপরে এত ক্ষিপ্ত হয় যে বাচ্চারা মিলে সবাই একটা ব্যানার টানায় যে খাইস্টা জাহাঙ্গীর পুষ্টা যাক, শান্তি নীর মুক্তি পাক, এই টাইপের একটা ব্যানার টানায়। এই যে একটা খাইস্টা জাহাঙ্গীরের একটা চরিত্র, সেই চরিত্রটা কিন্তু এমন ভাবে পুরো সিনেমাতে পোর্ট্রেট করা হয়েছে যে এই টাইপের একটা মানুষ আপনাদের লাইফে আশেপাশে প্রত্যেকের জীবনেই আছে এবং চিনে ফেলবেন যে কে এই লোকটা। এই খাইস্টা জাহাঙ্গীর আপনার পাশের বাসায় না, আপনার বাসায় না, আপনার সামনের বাসায় থাকে, আপনি চিনে ফেলবেন। এবং খাইস্টা জাহাঙ্গীরের অ্যাক্টিং, এই চরিত্রে জাহিদ হাসানের অ্যাক্টিং জাস্ট আমাকে জাস্ট মন্ত্রমুগ্ধ করে রেখেছে। এত সুন্দর সাবলীল অভিনয় করেছেন। আমার মনে হয় জাহিদ হাসান তার জীবনের অন্যতম সেরা একটি অভিনয় উৎসব সিনেমায় করেছেন। এবং এই সিনেমার ডায়লগ গুলা একেবারে খুবই খুবই বাস্তবতা রিলেটেড ডায়লগ। ইভেন যে জোকস গুলা সিনেমায় করা হয়েছে, যে হিউমারাস যে বিষয়গুলো আছে এই সিনেমায়, এই বিষয়গুলো হয় না যে জয়া আহসান চরিত্রটাকেই জয়া আহসান পচাইছে, চঞ্চল চৌধুরীর চরিত্রটা চঞ্চল চৌধুরী নিজেই পচাইছে। এই যে সিনেমার ক্যারেক্টার গুলোকে নিয়ে এসে একটা সিনেমার ডায়লগের ভিতরে নিয়ে গল্পটার সঙ্গে রিলেট করা, এটা একটা নতুন কিছু যোগ হয়েছে সিনেমার ভিতরে, নতুন হাস্যরসের উৎপাদন করেছে। এবং এই ধরনের বিষয়গুলো সিনেমায় এর আগে ইনভলভমেন্ট দেখি নাই, যেটা প্রথম দেখেছি উৎসবে। ভূত বেশে অপি করিম বা জয়া আহসান বা চঞ্চল চৌধুরী যে এসছেন, এটি আবার প্রমাণ করছে এটা ভূত না, এটা তার মস্তিষ্কের পেছনে এটা কাজ করে। তো সেটি ডক্টর হিসেবে ইন্তেখাব দিনার জাহিদ হাসানকে বোঝানোর চেষ্টা করছেন যে এই কারণে এটা হইতে পারে। শেষে যে একটা টুইস্ট আছে, এই টুইস্টের জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই ধরনের একটা টুইস্ট পাবো শেষে গিয়ে, এটার জন্য প্রস্তুত ছিলাম না। এবং শেষের টুইস্ট দেখে আপনার চোখে পানি চলে আসবে, সারা সিনেমা আপনাকে হাসাবে। এবং আমি যতক্ষণ পর্যন্ত সিনেমা হলে সিনেমাটা দেখেছি, ততক্ষণ পর্যন্ত দেখেছি দর্শকদের হা 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 হি 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 হো হো হো। এবং আমি নিজেও আমার সিটে বসে খিলখিল করে হেসেছি এবং পরে লজ্জা পেয়েছি যে আমার হাসি শুনে না জানি পাশের সিটের কি অনুভূতি হয়েছে। বাধ্য হয়েছি হাসতে। এত সুন্দর এত সামাজিক একটা সিনেমা যে একটা সিগারেট পর্যন্ত কেউ খায় নাই, অথচ মাঝখানে একটা আসছে সিনেমার ইন্টারভালের সময় একটা লেখা আসছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কথাটা শুনে একটু নড়ে চড়ে বসছি, এই কথাটা বলার অর্থ। এরপরে আর কিছু নাই, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। পরে বুঝলাম এটা আসলে ইন্টারভাল। এই বিরতি দেওয়ার একটা নতুন কৌশল দেখলাম সিনেমায়। এরকম কৌশল এর আগে হ্যাঁ, বিরতিতে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথা লেখা থাকে, কিন্তু আগে বিরতিটা লেখা থাকে। এই সিনেমায় বিরতিটাই লেখা নাই। আর হুট করে 1.5 ঘন্টার পরে যে এই অবস্থা, মানে হাসতে হাসতে দেখতে দেখতে এত তাড়াতাড়ি সময়টা পার হয়ে গেছে, মনে হয়েছে আর ধরুন হুট করে এই স্ক্রিনে আসছে কেন। প্রিপেয়ার্ড ছিলাম না বিরতি নেওয়ার জন্য, আমাদেরকে আনপ্রিপেয়ার্ড অবস্থায় বিরতি দিল। এবং বাইরে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, যদি আবার শুরু হয়ে যায়। জাস্ট ওয়াশরুমে গেছি আর আসছি, আবার বসে পড়েছি। এবং বাকিটা এক পলকে, প্রথম হাফ এক পলকে, সেকেন্ড হাফ এক পলকে। আমি কি ঘুমানোর জন্য রিক্লাইনার, সেমি রিক্লাইনার সিট নিছি, ঘুম তো দূরের কথা, আমি ওদিকে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। এবং লাস্ট সিকোয়েন্সে গিয়ে আফসানা বিবি, সুনেরা বিনতে কামাল, আবুল আজাদ কালাম, এদের যে অভিনয়, ভাই জাহিদ হাসানের যে রেসপন্স, অ্যাক্টিং, লাস্টের সিনে একটা কথা আছে, একটা দৃশ্য আছে সুনেরা বিনতে কামালের সঙ্গে জাহিদ হাসানের একটা দৃশ্য আছে। ওই দৃশ্যে জাহিদ হাসানের ডায়লগ শুনে অবশ্যই আপনার চোখে পানি আসবে। এই পার্টটা আমার কাছে এই সিনেমার 2টা পার্ট খুব ইম্পর্টেন্ট, খুবই টুইস্টিং লাগছে এবং
খুব খুব টাচ করছে আমাকে দুটি পার্ট। একটা পার্ট হচ্ছে আফসানা বিবির সঙ্গে জাহিদ হাসানের বারান্দায় বসে কথোপকথন, আর একটা পার্ট হচ্ছে সুনেরা বিনতে কামালের সাথে জাহিদ হাসানের ক্যাফেতে বসে কথোপকথন। এই দুইটা পার্ট আপনি যখন দেখবেন আপনার জাস্ট গুজবাম হবে। অসাধারণ একটা স্ক্রিপ্টে খুব আহামরি কিছু নাই, গল্পও খুব আহামরি কিছু নাই, গান নাই, আরে ভাই গান নাই, নাচ নাই, মারামারি নাই, ইয়ে নাই, ক্লাইম্যাক্স নাই, এগুলো ছাড়া কি একটা সিনেমা সিনেমা হয় নাকি? এই কারণেই অনেকে বলছে যে এটা একটা নাটক, বাট খেলাটা কিন্তু এইখানেই খেলে দিয়েছে চিত্রনাট্যকার এবং ডিরেক্টর। এটাই সিনেমা রে ভাই। সব সিনেমায় কেন মারামারি থাকতে হবে, সব সিনেমায় কেন খুনোখুনি থাকতে হবে, সব সিনেমায় কেন অ্যাকশন থাকতে হবে, নাচ থাকতে হবে, গান থাকতে হবে, আইটেম সং থাকতে হবে? কি দরকার? সিনেমা তো সেটাই যে যেটা আপনার জীবনের কথা বলবে। ছুটির ঘন্টা, তারপরে আমাদের আগে অনেক অনেক সিনেমা দেখছি আব্বা আব্বার সঙ্গে, আমার মনে আছে অ্যাকশন ছাড়া। তখন ছোটবেলায় খুব খারাপ লাগতো, দূর এটা কোনো সিনেমা হলো, অ্যাকশন নেই, রুবেল সাহেব নেই, কি সিনেমা দেখে আমার বাপ্পা, বুঝি না, এই ধরনের কথা বলতাম ছোটবেলায়। আর এখন যখন ম্যাচিউর হয়েছি তখন বুঝতে পারছি যে এইটাও সিনেমা। গান এই সিনেমাতেও আছে, কিন্তু ওইভাবে গানের সঙ্গে সঙ্গে নায়ক নায়িকারা নাচে না। সিচুয়েশনাল ডিমান্ড হিসেবে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজে। তারিক আনাম খান বাবুর্চি ক্যারেক্টার করেছে, ওনার নামটা আমার মনে নাই, অপূর্ব সাহেব ম্যানেজার ক্যারেক্টারটা করছে। প্রত্যেকটা চরিত্র এত লজিক্যাল, পারফেক্ট কাস্টিং, কস্টিউম এত সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে দুইটা ব্যান্ডের দুইটা গান আছে, গান দুটার পজিশনিং এত সুন্দর, সিনেমার কালার গ্রেডিং থেকে শুরু করে এভরিথিং একেবারে পারফেক্ট। লোকেশন রাখি পর্যন্ত এত সুন্দর করেছে যে সিনেমার প্রধান লোকেশন হচ্ছে গিয়ে একটা কমিউনিটি সেন্টার। এখানে বাস্তবিক অর্থে একটি কমিউনিটি সেন্টারে এটা শুট করা হয়েছে, যাতে করে কোনো জায়গায় কোনো ছাড় দেয় নেই, কোনো জায়গায় কোনো ছাড় দেয় নেই। বাজেটও খুব কম, খুব বেশি বাজেট না, অল্প বাজেটের মধ্যে এত সুন্দর একটা গল্প বলে ফেলছে। এটাই হচ্ছে ডিরেক্টর এবং চিত্রনাট্যকারের মুনশিয়ানা। আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি একটা সাপোজ আপনি ডাল রান্না করলেন, ডাল খেয়ে কেউ যদি বলে ভাই ঝাল কম হয়েছে, বা কেউ যদি লবণ কম হয়েছে, বা কেউ যদি হলুদ বেশি হয়েছে, তাহলে মানে কি ডালটা পারফেক্ট হয় নাই। আবার কেউ যদি বলে ডাল খেয়ে বলে যে ভাই ডালটা যা খেয়েছি খুব সুন্দর রেঁধেছেন, মানে আপনার প্রত্যেকটা উপকরণ আপনি ঠিকঠাক দিয়েছেন। ঠিক সেরকম একটা সিনেমা একটা ডাল রান্না করার মতো। ডাল তো সবাই রান্না করে, সিনেমা তো সবাই রান্না করে, কারো রান্নার মধ্যে উপকরণ কোনোটা কম হয়, কোনোটা বেশি হয়, কারো রান্নার প্রত্যেকটা উপকরণ একেবারে পারফেক্ট হয়। সেরকম উৎসব একটা সিনেমা, যে সিনেমার ইচ অ্যান্ড এভরিথিং পরিমাণ মতো, অপ্রয়োজনীয় কিছু নাই, আবার প্রয়োজনীয় খুব বেশি কিছু, প্রয়োজনীয় কিছু খুব বেশি পরিমাণে নাই। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই রাখা হয়েছে। এই কারণেই উৎসবটা আপনার ভালো লাগবে। আর একটা কথা উৎসবে লেখা ছিল যে সপরিবারে, পরিবার ছাড়া দেখা নিষেধ। ভাই একেবারে হাড়ে হাড়ে টের পাইছি, হাড়ে হাড়ে টের পাইছি কথাটার গুরুত্ব কতটুকু। এটা সম্পূর্ণ পারিবারিক একটি সিনেমা, এবং আমার কাছে মনে হয়েছে যে পরের বার আমি পরিবার নিয়েই সিনেমাটা দেখবো। এবং উৎসবের ম্যাজিকটা এখানেই ওয়ার্ক করছে, যে একবার যে সিনেমা দেখছে পরের বার তার ফ্যামিলি নিয়ে গিয়ে দেখছে, এবং নিজে বের হয়ে গিয়ে বলছে যে দেখার মতো একটা সিনেমা। তাই যারা ওই আইটেম সং ডিমান্ড করেন, অ্যাকশন ডিমান্ড করেন, বা খুব ধামাকাদার গান ডিমান্ড করেন, কমার্শিয়াল একটা মাসালাদার একটা ফিল্ম হিসেবে যারা ট্রিট করতে চান বা দেখার এক্সপেকটেশন নিয়ে আসতে চান, তাদের কাছে এই সিনেমা ভালো লাগবে না। যারা একটা 3-2.5 ঘন্টার একটা জেনারেল বিনোদন নিয়ে সিনেমাটা দেখতে চান, তাদের কাছে এই সিনেমাটা খুবই ভালো লাগবে। আমার কাছে এই সিনেমাটা 4/5 রেটিং, 4/5। ভাই এই ধরনের গল্প আমাদের দরকার আছে। সব গল্পই কেন আমাদেরকে অ্যাকশন, মারামারি, ভায়োলেন্স থাকতে হবে? এই যে এত অডিয়েন্স এই সিনেমাটা রিসিভ করছে, দেখছে, তাদের দিকে চোখ রাখতে হবে না আমাদেরকে? তাদের তাদের ডিমান্ডস আমাদের ফুলফিল করতে হবে না? তারা চায় এই ধরনের সিনেমা, তারা এই ধরনের সিনেমা দেখতে চায়। এই ধরনের বেকারও আমাদের দরকার। ধন্যবাদ তানিম নূরকে, ধন্যবাদ স্ক্রিপ্ট চিত্রনাট্যকার দুইজন। তাদের দুজনকে কেন ব্ল্যাক এন্ড হোয়াইট এবং জন্মমৃত্যু সাল লিখলো আমি জানি না, আমি বুঝিনি ওই বিষয়টা। ওনারা কি মারা গেছেন কিনা আই ডোন্ট নো। এখনো একটা সাসপেন্স রেখে গেছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট সাসপেন্স। এবং তার মানে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে যারা যারা অভিনয় করেছে, প্রত্যেকটা ক্যারেক্টার ভাই যে দুইটা সিকোয়েন্স করছে, সেই দুইটা সিকোয়েন্সের চেহারাটাও আপনার সিনেমা হল থেকে বের হয়ে আসার পর আপনার মুখে চোখের সামনে ভাসবে। খুব সুন্দর একটা সিনেমা, দেখার মতো একটা সিনেমা।